আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ ও আমার সহকর্মী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো যে তোমাদের প্রাণের প্রতিষ্ঠান অনেক দিন থেকে বন্ধ আছে, তাই না? তোমাদের পড়ালেখা বন্ধ হয়ে আছে, তোমরা মাদ্রাসায় যেতে পারছো না। সুপ্রিয় শিক্ষার্থী, এজন্য আমরা তোমাদের যাতে পড়ালেখায় ইচ্ছে না যাও, সামনের দিকে এগিয়ে যাও, এই জন্য আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। এতে কিছুটা হলেও তোমাদের পড়ালেখা পুষিয়ে দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো যে নূর কাজী হালিমিয়া মহিলা অনলাইন মাদ্রাসায় নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমিও তোমাদের সামনে হাজির হয়েছি। নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম কৃষি উপকরণ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমার পরিচয় তোমরা নিশ্চয় জানো, তারপরেও আমি বলছি। আমি মোহাম্মদ সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী হালিমিয়া মহিলা মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, এই মহামারী করোনার কারণে আমরা এবং গোটা বিশ্ব আর স্তব্ধ হলেও কি হবে, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরাকে এই কঠিন সময়ে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। নবম দশম শিক্ষার্থীরা, তোমাদের অনেক দিন থেকে পড়ালেখা কিছুই হয়নি। তোমাদের পড়ালেখা সহযোগিতা করার জন্য আমি তোমাদের কৃষি শিক্ষা নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় খাতা কলম নিয়ে টেবিলে বসে ক্লাসটি দেখছো। এখানে দেখো, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কৃষি উপকরণ, ফসল, বীজ ও বংশ বিস্তার উপকরণ। এই পাঠ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ফসল, বীজ ও বংশ বিস্তার উপকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বীজ উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম। বীজ, তোমরা নিশ্চয় জানো যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে আমাদের কৃষক আমাদের প্রধান খাদ্য হচ্ছে কি ভাত। এই ভাত কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে, তাই না? বীজ উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম। সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। তোমরা নিশ্চয় জানো যে সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি বীজ। বীজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে আমাকে দুটি ভাগে ভাগ করে বলতে পারি। একটি হচ্ছে কি উদ্ভিদ তত্ত্ব অনুসারে, আর খ হচ্ছে কি কৃষি তত্ত্ব অনুসারে। উদ্ভিদ তত্ত্ব অনুসারে আমরা বলতে পারি যে উদ্ভিদ তত্ত্ব অনুসারে হচ্ছে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকে বীজ বলে। উদ্ভিদের পরিপক্ক এবং নিষিক্ত ডিম্বকে বীজ বলে। এই ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজও বলে, যেমন ধান, গম, ভুট্টা, বরবটি, সরিষা, শিম, টমেটো, ফুলকপি, মরিচ, ধইঞ্চা, জাম, কাঁঠাল ইত্যাদি। আর কৃষি তত্ত্ব অনুসারে হচ্ছে যে কোনো অংশ, অর্থাৎ
উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, কুঁড়ি, শাখা যে কোনো মাধ্যম যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদে জন্ম দিতে পারে তাকে বংশ বিস্তারক উপকরণ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা এই দুইটি, একটি হচ্ছে কি উদ্ভিদ তাত্ত্বিক অনুসারে, আরেকটি হচ্ছে কি কৃষি তত্ত্ব অনুসারে। উদ্ভিদ তত্ত্ব অনুসারে হচ্ছে কি যে বীজের যে অংশ উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকে বীজ বলে, যেমন ধান, গম, ভুট্টা এগুলা। তারপরে কৃষি তত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ অর্থাৎ মূল, কাণ্ড, পাতা, কুঁড়ি, শাখা ইত্যাদি উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে তাকে বংশ বিস্তারক উপকরণ বলে। এই ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজ বলা হয়। যেমন আমের কলম, আলু কলম, কন্দ, আলু কন্দ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, পাথরকুচি গাছের পাতা, কাঁকরোলের মূল, গোলাপের ডাল ও কুঁড়ি, আনারসের মুকুট, কলা গাছের শাখার আদা, হলুদ, রসুন, কচু ও সকল, এগুলো হচ্ছে কি সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ। কাজে দেখা যায় সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল বীজ তাত্ত্বিক কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্গত নয়। সুপ্রিয় শিক্ষার্থী, ফসল বীজ জানতে হলে আমাদের কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো, বীজ উৎপাদন হচ্ছে একটি জটিল প্রক্রিয়া। তোমরা নিশ্চয় জানো যে বীজ উৎপাদন এটা সহজে হয় না, এটাকে অনেক কি করতে হয়, অনেক প্রক্রিয়া অনুসরণ করে আসতে হয়। এটা হচ্ছে কি জটিল প্রক্রিয়া। উন্নত মানের বীজ পেতে হলে যথা নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে বীজ উৎপাদন করতে হবে। ফসল উৎপাদনের জন্য যেসব ধাপ অতিক্রম করা হয়, বীজ উৎপাদনের জন্য সেভাবে অগ্রসর হতে হয়। কতগুলো নির্দিষ্ট ধাপ আছে, সেই ধাপ অনুসারে কাজ করতে হবে। যদি সেই ধাপ অনুসারে কাজ না হয় তাহলে আমরা আশা অনুরূপভাবে কি পাবো না, ফসল পাবো না। এই জন্য আমাদের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো ধারাবাহিকভাবে আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। পার্থক্য হলো এই যে বিভিন্ন ফসলের বীজ যেমন ধান, পাট, গম, মূলা, মরিচ ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপসমূহের বিশেষ যত্ন নিতে হবে। এখন আমরা যে বীজ বপন করব, তারপরে জমি নির্বাচন করব, সবকিছু এইগুলা কি করতে হবে, কতগুলো ধাপ আছে সেই ধাপগুলোকে কি করতে হবে, অনুসরণ করে আমাদের সেই মোতাবেক কাজ করতে হবে। তাহলে আমরা ফসল আশানুরূপ পাব। যেমন প্রথমে দেখো যে বীজ, প্রথম হচ্ছে কি বীজ জমি নির্বাচন। এখানে দেখো যে বীজ জমি নির্বাচন। এখন আমি যে জমিতে বীজ বপন করব, উদ্ভিদ চাষ করব, রোপণ করব, এই উদ্ভিদ এবং বীজকে ভালোভাবে পরিপূর্ণভাবে বীজ থেকে উদ্ভিদ এবং ফসল পেতে হলে আমরা কি করতে হবে, আগে জমি নির্বাচন করতে হবে। সেই জমি নির্বাচন করতে গেলে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো হলো বীজ উৎপাদনের জন্য উর্বর জমি নির্বাচন করা উচিত। আগে আমরা যখন বীজ বপন করতে যাব জমিতে, তখন প্রথমে কি করতে হবে, প্রথম স্টেপটা হচ্ছে কি জমি নির্বাচন। জমি নির্বাচন করতে গেলে সেই জমির উর্বরতা কিরকম সেটা আগে জানতে হবে। জমি অবশ্যই আগাছামুক্ত, আলো বাতাস যুক্ত হতে হবে। নির্ধারিত জমিতে পরবর্তী বছরে একই জাতের বীজ যাতে চাষ না করা হয় তাহলে আরো ভালো হয়। বছরের পর বছর একই জাতের একই ধরনের উদ্ভিদ বা ফসল না চাষ করাই ভালো। এক বছরে এক ধরনের ফসল, আরেক বছর আরেক ধরনের ফসল, আরেক বছর আরেক ধরনের ফসল, এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে ফসল
জমিতে চাষ করতে পারি তাহলে আশানুরূপভাবে কি হবে, ফসল উৎপাদন হবে এবং ভালো আমরা ফসল পাব। নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের বীজের চাষ না হয়ে থাকলে আরো ভালো। নির্বাচিত জমিতে অন্তত শতকরা 2 ভাগ জৈব পদার্থ থাকা উচিত। যে জমিতে আমরা বীজ বপন করব সেই জমি যাতে শতকরা 2 ভাগ জৈব পদার্থ থাকা উচিত। তারপরে 2 নাম্বার হচ্ছে কি, বীজ বীজ এবং জমি পৃথকীকরণ। বীজ জমি পৃথকীকরণ। এখন বীজ এবং জমি পৃথক করতে হবে। আমরা যখন বীজ নির্বাচন করব তখন জমিও নির্বাচন করব, তখন কি করতে হবে, যাতে জমি এবং বীজ পৃথক করতে হবে। যে জমিতে যে বীজ চাষ করলে ভালো ফসল পাওয়া যায় সেই জন্য কি করতে হবে, বীজ এবং জমি কি করতে হবে, আলাদা করে নিতে হবে, পৃথক করে নিতে হবে। বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান থাকতে হবে। এখন আমি যে জমিতে বীজ যে জাতের বীজ বপন করব সেই জাতের বীজ যাতে পার্শ্ববর্তী জায়গায় যাতে একই ধরনের বীজ না হয় সেদিকে আমাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে এবং দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত ফসল বীজের সাথে যেন অন্য জাতের বীজ সংমিশ্রণ না ঘটে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে যদি যে বীজ ধরো কি যে একই জমিতে এক জমিতে ধরো কি যে একরকম ফসল, আরেক জমিতে ওই একই যদি ফসল হয় তাহলে কি হবে, বীজগুলা একসাথে সংমিশ্রণ হয়ে যেতে পারে। এই জন্য যাতে সংমিশ্রণ না হয় এই জন্য আমাকে কি করতে হবে, অন্য জাতের বীজ যাতে সংমিশ্রণ না হয় সেদিকে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তারপরে 3 নাম্বার, বীজ সংগ্রহ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো বীজ সংগ্রহ। বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বীজ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বীজ সংগ্রহ। বীজ উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহের সময় নিম্নোক্ত তথ্য জেনে নিতে হবে। এখন আমি যে বীজটা সংগ্রহ করব সেই বীজটা প্রত্যায়িত বীজ কিনা সেটা আমাকে পরীক্ষা নিরীক্ষা করে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার সময় আমাদের যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে কি, জাতের নাম। বীজ যখন আমরা সংগ্রহ করব তখন কি করতে হবে, জাতের নাম, জাত কিরকম এটা জানতে হবে। বীজ উৎপাদনকারীর নাম ও নম্বর জানতে হবে। অন্য জাতের বীজের শতকরা হার জানতে হবে। তারপর বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কতটুকু সেটা জানতে হবে। বীজের আর্দ্রতা কতটুকু সেটুকু আমাদের জানতে হবে। তারপরে বীজ পরীক্ষার তারিখ। এখন যে বীজটা আমি নিচ্ছি সেই বীজের তারিখটা ঠিক আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা সেটা আমাকে দেখে নির্বাচন করতে হবে। উপরে উল্লেখিত তথ্যগুলো একটি গ্যারান্টি পত্রে ট্যাগ লিখে বীজের বস্তায় বা প্যাকেটে রাখা হয়। অনেকে তোমরা নিশ্চয় দেখেছো বা খেয়াল করবে যে যখন যে বীজ সংগ্রহ করে সেই বীজে প্যাকেটে যে কোনো জিনিস আমরা যখন দোকানে কিনতে যাই, যেমন ধরো কি যে চিপস, বিস্কিট, তারপরে
এগুলো যখন আমরা কিনতে যাই, মুড়ি এগুলো প্যাকেট করা থাকে, এগুলো আমরা যখন কিনতে যাই তখন প্যাকেটের গায়ে লেখা থাকে মেয়াদ এত তারিখ থেকে এত তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া থাকে। মেয়াদ উত্তীর্ণ যদি হয়ে যায় তাহলে এটা নষ্ট, সেগুলো আমরা নিব না। এই জন্য আমাকে কি করতে হবে, বীজ সংগ্রহের সময় কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার দেখো বীজের হার নির্ধারণ। এখন যে আমি বীজটি করব, রোপণ করব, সেই বীজটি কি করতে হবে, বীজের হার নির্ধারণ করতে হবে। বীজের হার নির্ধারণ। চার নাম্বার দেখো বীজের হার নির্ধারণ। বীজের বিশুদ্ধতা, সজীবতা, অঙ্কুরোদ্গমের ক্ষমতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা, আকার, বপনের সময়, মাটির উর্বরতা শক্তি, এসব বিবেচনা করে হেক্টর প্রতি বীজের হার নির্ধারণ করা হয়। এখানে দেখো যে বীজের হার নির্ধারণ হয়। বীজের হারে আমরা যে বীজ ক্রয় করতে যাই, কৃষক যখন বীজ ক্রয় করতে যায় তখন কি করে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, বিশুদ্ধতা, তারপরে সজীবতা, ক্ষমতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা, আকার, বপনের সময়, উর্বরা শক্তি, এসব বিবেচনা করে হেক্টর প্রতি বীজের হার নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে কি, নির্বাচিত জমি প্রস্তুত করবে। 5 নাম্বার হচ্ছে কি, নির্বাচিত জমি প্রস্তুত করবে। এখানে দেখো যে নির্বাচিত জমি প্রস্তুত করো। এখন আমরা বীজ, এতক্ষণ পর্যন্ত আমরা বীজ সংগ্রহ করলাম, বীজের হার নির্ধারণ করলাম, বীজের জমি নির্বাচন করলাম, বীজের জমি পৃথক করলাম, তারপরে উদ্ভিদ তাত্ত্বিক বীজ কোনগুলো, কৃষি তাত্ত্বিক বীজ তত্ত্ব অনুসারে বীজ কোনগুলো, কাকে বলে, এগুলো আমরা জানলাম। এখন নির্বাচিত জমি প্রস্তুত। এখন যে জমিতে আমরা এই যে বীজ বপন করব, সেই জমি কি করতে হবে, প্রস্তুত করতে হবে। প্রস্তুত করতে গেলে কি করতে হবে, এক এক জাতের বীজের জন্য জমি প্রস্তুত এক এক ধরনের হয়ে থাকে। এক এক জমিতে যে এক এক ফসল বা বীজ উৎপাদন করতে গেলে এক এক জমি করতে হবে, এক এক রকম হয়ে থাকে। যেমন রোপা ধানের বীজ উৎপাদন করতে হলে জমি ভালোভাবে কদমাক্ত করে চাষ করতে হবে। তারপরে গমের বেলায় জমি শুকনো অবস্থায় 4 থেকে 5 বার চাষ করতে হবে, চাষ করে পরিপাটি করতে হবে। সার প্রয়োগের মাত্রাও এক এক বীজের জন্য এক এক রকম হয়ে থাকে। এখন দেখো যে বীজ যখন আমরা জমিতে প্রস্তুত করতে যাব, তখন সেই জমিতে বীজ এক এক ধরনের বীজ এক এক জমিতে হয়ে থাকে, এক এক রকম হয়ে থাকে। এই জন্য আমাদের মাটি কি করতে হবে, প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে জানতে হবে যে সেই মাটিতে সেই বীজ উৎপাদন বা সেই জমিতে উপযুক্ত কিনা সেটা খেয়াল করতে হবে। তারপরে দেখো বীজ বপন। এখন যে আমরা জমি নির্বাচন করলাম, এখন আমরা কি করব, বীজ বপন করব। বপন বীজ বপন। এখন নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে। তোমরা নিশ্চয় জানো যে আলু যেমন ধরো যে সারিভাবে লাগানো হয়, রোপণ করানো হয়। তারপরে পেঁয়াজ ধরো যে সারিভাবে, বেগুন এগুলো আমরা সারিবদ্ধভাবে কি করবো, বীজগুলো বপন করতে হবে। সেই বীজগুলো বপন করতে গেলে কি করতে হবে, নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে।
বীজতলায় প্রতিটি বীজ সমান গভীরতায় বপন করা উচিত। এখন আমি যে বীজ বপন করব সেখানে কি করতে হবে, একই দূরত্ব একই গভীরতা হিসাবে আমরা কি করতে হবে, বীজগুলো বপন করতে হবে। একই গভীরতা, কম বেশি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুরো বীজ কত গভীরতা বপন করতে হবে তার বীজের আকার, আকৃতি, আর্দ্রতা, মাটির উপর নির্ভর করে। এই বীজ যে আমি বপন করব সেই বীজটি কতটুকু বড় বা ছোট, আকার, আকৃতি, গভীরতা সেগুলো মাটির উপর নির্ভর করে, সেগুলো বিবেচনা করে আমাদের কি করতে হবে, বীজগুলো বপন করতে হবে। তারপরে দেখো 7 নাম্বার, হচ্ছে রোগিং বা বাছাই করা। বীজ বপনের সময় যতই বীজ যে রোগিং বা বাছাই করে, বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন, জমিতে কিছু কিছু অন্য জাতের বীজ বা আগাছা দেখা যাবে। যতই তুমি কি করো, পরিচ্ছন্ন, সুস্থ, সজীবতা যতই ধরনের বীজ তুমি আনো না কেন, তার মধ্যে কিছু না কিছু ভেজাল থাকবে, কিছু না কিছু আগাছা থাকবে। হ্যাঁ, এই আগাছাগুলোকে কি করতে হবে, এই আগাছাগুলোকে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ বা বীজ কি করে, এগুলোকে কি করতে হবে, সেই জমি থেকে পর্যায়ক্রমে রোগিং বা বাছাই করে ফেলে দিতে হবে। তারপরে কখন এই রোগিং বা বাছাই করতে হবে, একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে কি করতে হবে, এই বাছাইকরণ করতে হবে। প্রথম স্টেপে হবে কখন, প্রথম স্টেপে হবে ফুল আসার আগে, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে ফুল আসার পরে। 3 ধাপে রোগিং করা হয়। একটি হচ্ছে কি ফুল আসার আগে, আরেকটি হচ্ছে ফুল আসার সময় এবং পরিপক্ক পর্যায়ে। এই 3 ধাপে কি করতে হবে, রোগিং বা বাছাইকরণ করতে হবে। তারপরে 8 নাম্বার হচ্ছে কি পরিচর্যা। পরিচর্যা করতে হবে। এখন আমরা কি করব, সেই বীজের উৎপাদনের জন্য খুবই বেশি পরিচর্যার প্রয়োজন হয়। যখন আমরা বীজটিকে কি করব, উৎপাদন করতে যাব, হ্যাঁ, তখন কি করতে হবে, বেশি পরিচর্যা করতে হবে। পরিচর্যা যদি করতে না হয়, পানি কখন লাগবে, তারপরে আগাছা হয়ে আছে কিনা সেটা দেখতে হবে, কোন সময়ে বেশি পানি হয়ে যায়, বেশি পানি হয়ে গেলে এগুলো কি করতে হবে, বের করে ফেলে দিতে হবে। এদিকে খেয়াল, এইভাবে কি করতে হবে, আগাছা যদি থাকে তাহলে কি করতে হবে, পরিষ্কার করে দিতে হবে। এইভাবে কি করতে হবে, পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে গেলে কয়েকটি ধরন অনুসরণ করতে হয়, যেমন সুষম মাত্রা সার প্রয়োগ করা। এখানে পরিচর্যা করতে গেলে কতগুলো নির্দিষ্ট ধাপ আছে, সেই ধাপগুলো আমরা অনুসরণ করব, তাহলে কাঙ্ক্ষিত পরিমাণে কি করব, ফসল পাব। সেই ধারাবাহিক বা পর্যায়ের ধাপগুলো হলো সুষম মাত্রা সার প্রয়োগ করা। যতটুক প্রয়োজন ততটুক আমরা কি করতে হবে, সার প্রয়োগ করতে হবে, এর বেশি বা কম করা যাবে না। জৈব সার প্রয়োগ করতে হবে, জৈব সার পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে। প্রয়োজন মতো সেচ দেওয়া, যখন গরম বা খরার সময় যদি পানির প্রয়োজন হয় তখন সেচ দিতে হবে। আবার বর্ষার সময় যদি হয় তাহলে অতিরিক্ত পানি যদি থেকে থাকে তাহলে কি করতে হবে, জমি থেকে বের করে দিতে হবে। বৃষ্টির পানি বা সেচের পানি জমলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। তারপরে কি করতে হবে, রোগ ও পোকা দমন করতে হবে। সারের উপরই প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে কি বীজ সংগ্রহ। 9 নম্বর হচ্ছে কি
সংগ্রহ। পরিপক্ক বীজ, বীজ যখন পরিপক্ক যখন হয়ে গেল তখন কি করতে হবে, এটাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। বীজ পরিপক্ক হওয়ার পরই কাটতে হবে। এখন বীজ ধরো কি যে পেকে গেছে, অনেক সময় এই বীজগুলো বেশি পেকে গেলে বা ঝরে পড়ে যায়, এই জন্য কি করতে হবে, পরিপক্ক বীজ হওয়ার সাথে সাথে কি করতে হবে, পরে কেটে ফেলতে হবে। তারপরে মাড়াই করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। কি করতে হবে, বীজ সংগ্রহ, এভাবে বীজ সংগ্রহ করতে হবে। যখন বীজ পরিপক্ক হয়ে যাবে তখন বীজকে খুব তাড়াতাড়ি কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর বীজকে মাড়াই করতে হবে, মাড়াই করে রোদ্রে শুকাইতে হবে, রোদ্রে শুকাইয়ে এই সংগ্রহ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা বীজের ফসল বীজ ও বংশ বিস্তার উপকরণ হিসাবে যে পদ্ধতি বা যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমাদের অনুসরণ করে যদি আমরা অনুসরণ করি তাহলে কাঙ্ক্ষিত পরিমাণ কি পাবো, ফসল পাবো। এখন আমরা দেখব যে বীজ বংশ বিস্তার উপকরণ উৎপাদনের ধাপসমূহ। এখন আমরা দেখব বীজ ফসল দেখলাম, ফসল বীজ দেখলাম, এখন দেখব বংশ বিস্তারক উপকরণ। এখন বংশ বিস্তারক উপকরণ উৎপাদনের ধাপসমূহ। বাংলাদেশে ফুল ফল চারা আঙ্গজ পদ্ধতি উৎপাদনের প্রচলন খুবই বেশি। তোমরা জানো যে বাংলাদেশের ফুল এবং ফল চারা আঙ্গজ পদ্ধতিতে উৎপাদনের প্রচলন আছে, কারণ এইসব গাছে বংশ বিস্তার প্রকৃত বীজের মাধ্যমে হলে ফুল ফল পেতে দেরি হয়। এই দেরি যাতে বেশি সময় লাগে এবং মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য তেমন থাকে না, এর জন্য কি করতে হবে, এই জন্য অনেকগুলো ফসল প্রকৃতির বীজ ও বংশ বিস্তার ঘটানো সম্ভব হয়ে ওঠে না। অঙ্গজ পদ্ধতিতে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, শাখা প্রভৃতি দ্বারা দ্রুত অল্প সময়ে চারা উৎপাদন করা সম্ভব। তাই এগুলো হলো ফসলের বংশ বিস্তারক উপকরণ। কিছু কিছু ফসল যেমন আনারস, কলা, আলু, আদা ও হলুদ প্রভৃতি বংশ বিস্তার উপাদান সরাসরি রোপণ করা যায়। আবার কিছু ফসল উদ্ভিদ যেমন আম, লেবু, কুল, লিচু, জামরুল, গোলাপ ইত্যাদি বংশ বিস্তারক উপাদান বিভিন্ন ধরনের কলম তৈরির মাধ্যমে প্রস্তুত করে ব্যবহার করা হয়। বংশ বিস্তারক উপকরণ তথ্য কৃষিতাত্ত্বিক বীজ হিসেবে বীজ আলু উৎপাদনের ধাপসমূহ উল্লেখ করা হলো। বীজ আলু উৎপাদনের পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী, এটা অনেক বড় চ্যাপ্টার, এই জন্য আমাদের কয়েকটি অংশে ভাগ করে আমাদের আলোচনা করতে হবে। তা আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, বীজ ফসল বীজ কীভাবে রোপণ করতে হয়, কীভাবে নির্বাচন করতে হয়, জমি প্রস্তুতকরণ কীভাবে সংগ্রহ, এগুলো আজকে আমরা জানলাম। পরবর্তীতে তারপরেগুলো আমরা জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে তোমাদের কে বলবো যে তোমরা ওই যে সংসদ টিভি এবং কিশোর বাতায়ন পেজ আছে, সেই পেজের নিয়মিত ক্লাসগুলো দেখবে। সে সাথে আমাদের প্রতিষ্ঠানের যেসব শিক্ষকেরা ক্লাসগুলো নিচ্ছেন সেই সব ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে, সেই অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবে, দেখবে, পড়বে এবং পড়ালেখা চালিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।